শুভেচ্ছা। বাংলাদেশ সানহের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি নিয়ে মুখে কুলুপ বিরোধী দলগুলোরও। এনসিপি খুঁজে পাচ্ছে ইতিবাচক দিক। সরকারি হাসপাতাল যেন ভোগান্তির আরেক নাম। দেশের মানুষের অন্যতম আস্থার জায়গা সোহরাওয়ার্দী হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে বাঙালিয়ানায় থাকছে 7 পর্বের এক বিশেষ প্রতিবেদন। আজই দেখবেন প্রতিবেদনটির শেষ পর্ব। ভারতের বিভিন্ন সংস্থার গবেষণা বলছে বিজেপির নেতা অর্ধেকের বেশি আসনে জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। মেয়াদ শেষ হওয়ার মাত্র 72 ঘণ্টা আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি সই করে গেছে অন্তর্বর্তী সরকার। তীব্র সমালোচনার মধ্যেই চুক্তিটি সই হয়। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরও তা নিয়ে উদ্বেগ ও সমালোচনা চলছে। জাতীয় সংসদে একজন স্বতন্ত্র সংসদ সদস্য চুক্তিটি বাতিলের দাবি জানিয়েছেন। তবে সরকারের নানা কর্মকাণ্ডের কঠোর সমালোচক প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন পর্যন্ত চুক্তি নিয়ে প্রকাশ্যে কিছু উচ্চারণ করেনি। এই বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 5 মে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বাধীন দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, চুক্তির কোনো ধারা যদি বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হয় তা সংশোধনের সুযোগ চুক্তির মধ্যে রয়েছে। চুক্তিটি বাংলাদেশের স্বার্থের অনুকূলে নয় এবং বাংলাদেশ চুক্তি বাতিলের পথে যাবে কিনা এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি বাণিজ্যমন্ত্রী। অবস্থা বিবেচনায় মনে হচ্ছে চুক্তির বিষয়ে সরকার ও বিরোধী দলগুলোর অবস্থান প্রায় একই রকম। জামায়াত দলীয়ভাবে আলোচনা পর্যালোচনা করে এ বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান জানাবে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। অন্যদিকে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছেন, দলীয়ভাবে ইতিমধ্যে তারা এ বিষয়ে আলোচনা করেছেন। এ নিয়ে আরও আলোচনা হবে। গত 29 এপ্রিল জাতীয় সংসদের প্রথম অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বাণিজ্য চুক্তিটিকে জাতীয় সংসদে তোলার দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। কিন্তু প্রশ্নটি সংসদের চলমান বিষয়ের উপরে না হওয়ায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এটিকে পয়েন্ট অফ অর্ডার হিসেবে গ্রহণ করেননি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আগে দর কষাকষিতে বাংলাদেশের পক্ষ থেকে প্রধান ভূমিকায় ছিলেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ওই চুক্তির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বলেন, বাণিজ্য চুক্তি করার আগে বিএনপি ও জামায়াত সম্মতি দিয়েছিল। তার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার বিভিন্ন দেশের সঙ্গে কয়েকটি চুক্তি করলেও কোনো চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনা করেনি। জামায়াতে আমির অস্বীকার করলেও চুক্তির সঙ্গে তাদের সম্পৃক্ততা ছিল বলে দাবি করেছেন এনসিপির কূটনীতি সেলের সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ। তিনি বলেন, এই যে চুক্তি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের শেষ 72 ঘণ্টা সময়ের মধ্যে এই চুক্তির সঙ্গে এনসিপি অ্যালাইন ছিল না। কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি বিএনপি এবং জামায়াত উভয়েই অ্যালাইন ছিল এবং আমরা এই চুক্তির প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নই। আলাউদ্দিন মোহাম্মদ জানান, এনসিপি চুক্তির শর্ত বিবেচনা করে দেখেছে এর কিছু শর্ত দীর্ঘমেয়াদে দেশের জন্য ভালো। চিকিৎসা নাগরিক জীবনের মৌলিক অধিকারের একটি। বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে দেওয়াও হচ্ছে চিকিৎসা সেবা, কিন্তু এসব হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে নানা অভিযোগ রয়েছে রোগীদের। সরকারি হাসপাতালের ব্যস্ততা ও সীমাবদ্ধতার মাঝে একজন সাধারণ রোগীর চিকিৎসা পাওয়ার সংগ্রামের বাস্তব চিত্র নিয়ে আমাদের এই বিশেষ ধারাবাহিক আয়োজন, যেখানে তুলে ধরা হবে কেবল সরকারি হাসপাতালই নয়, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবাদানের মানের চিত্রও। এক্স-রে রিপোর্ট পাওয়া যাবে আগামীকাল বৃহস্পতিবার। বেডে ফেরার আগে তিনি গেলেন চিকিৎসকের সন্ধানে, কিন্তু তাদের অফিস রুমে পরিচিত কাউকে পেলেন না। হাতের ক্যানুলাটা বেশ জ্বালাচ্ছে, ওটা খোলা দরকার। অগত্যা ওয়ার্ডে ঢুকে একজন নার্সকে অনুরোধ করে ক্যানুলাটা খুললেন। নার্সটা একটু নরম মনের। তার সঙ্গে কথা বলে জানতে পারলেন গতকাল শার্ট প্যান্ট পরে বসে থাকা লোকটা একজন সিনিয়র স্টাফ নার্স। ওনার ব্যবহার নিয়ে অনেকেই অভিযোগ করেন। ক্যানুলা খোলা হয়েছে, বৃহস্পতি এবং শুক্র দুটো দিন অন্তত হাতটা স্বাধীন থাক।
এ সময় তিনি কিছু খেতে চান, হোক সেটা তরল। বিকেলে চিকিৎসক এলেন, তাকে বললেন সে কথা। চিকিৎসক লিখে দিলেন ওরাল ইনটেক, লিকুইড অথবা সেমি লিকুইড। কদিন পর একটু ডাব স্যুপ খেলেও তো খেতে পারবেন। খালাতো বোন আসবেন আগামীকাল, ওকে বলে দেবেন একটু সুজি রান্না করে আনতে। জানতে পারলেন পাশের বেডে থাকা রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে, কারণ তার ওজন বেশি। এ অবস্থায় তাকে অপারেশন করা যাবে না, হার্নিয়ার রোগী। চিকিৎসকরা বলেছেন ওজন কমিয়ে তারপর আসুন। 1 সপ্তাহ থেকে তিনি আজ চলে যাচ্ছেন মন খারাপ করে। আশা করেছিলেন অপারেশন করিয়ে ঝামেলামুক্ত হয়ে বাড়ি ফিরবেন, কিন্তু ঝামেলা মিটল না। বিপরীত দিকে থাকা এক রোগীর সামনে এক নার্স দাঁড়িয়ে। রোগীটি হঠাৎ জোরে কথা বলে উঠল, গত 15 দিন আমার প্রায় 30,000 টাকা টেস্ট আর বাইরে থেকে ওষুধ কিনতে গেল। সরকারি হাসপাতাল যদি এত খরচ কেন? তবে এর চেয়ে বেসরকারি হাসপাতালই ভালো ছিল। 30,000 টাকায় আমার অপারেশন করে দিতে চেয়েছিল ওরা। পরদিন রিপোর্ট পেতে পেতে দুপুর গড়িয়ে গেল। চিকিৎসকরা সকালে রাউন্ড দিয়ে গিয়েছেন, এখন আর কাউকে পাওয়া যাবে না। আগামীকালও কেউ আসবেন না। শুক্রবার ছুটির দিন। শনিবার সকাল 11টার দিকে চিকিৎসকেরা এলেন। সমস্ত এক্সরে, সিটি স্ক্যান রিপোর্ট দেখলেন। তাতে লেখা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। চিকিৎসক পেট টিপলেন, তারপর নিজেরা আলাপ করলেন লাম্প হয়ে গেছে, এটা ওপেন করা ঠিক হবে না। রোগীকে বললেন আমরা আপনার অপারেশনটা এখন করতে পারবো না, আপনাকে ছুটি দিয়ে দিচ্ছি, 6 সপ্তাহ পর আবার আসতে হবে আপনাকে। 7 দিন ধরে অ্যান্টিবায়োটিক, ব্যথার ঔষধ চলাই, এখন ব্যথা নেই বললেই চলে। হাসপাতাল ছাড়তে হবে ভেবে এক ধরনের আনন্দও কাজ করছে মনে। আবার গতকালের রোগীর অনুভূতিটাও হচ্ছে। ঝামেলামুক্ত হতে পারলেন না তিনি। ঝামেলামুক্ত বোধহয় কেউই হতে পারছেন না এদেশে কোথাও। নির্বাচনের ফল ঘোষণার পর 2 দিন গেলেও ভারতের সংবাদ মাধ্যমগুলোতে এখনও বিজেপির বাংলা জয় নিয়ে চলছে নানা রকম বিশ্লেষণ। নির্বাচনের আগেই এসআইআর প্রক্রিয়ায় 90 লাখেরও বেশি ভোটারের নাম বাদ যাওয়ার বিষয়টি এই জয়ে কোনো ভূমিকা রেখেছে কিনা সেটিও আসছে আলোচনায়। অনুসন্ধানী সাংবাদিকতার জন্য বিশেষভাবে পরিচিত ভারতের সংবাদ মাধ্যম স্ক্রল.ইনের বিশ্লেষণ অনুযায়ী পশ্চিমবঙ্গে বিজেপি জিতেছে এমন অন্তত 105টি আসনে এসআইআর এর সময় বাদ পড়া ভোটারের মোট সংখ্যা দলটির জয়ের ব্যবধানের চেয়েও বেশি। এর মধ্যে অন্তত 86টি আসন আছে যেখানে বিজেপি এর আগে কখনো জেতেনি। বুধবার প্রকাশিত স্ক্রলের এ বিশ্লেষণে বলা হয়, সোমবারের ফলাফলে স্পষ্টভাবে দেখিয়েছে যে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান বিরোধী মনোভাব ছিল। ফলে তৃণমূল কংগ্রেস, যারা গতবার 215টি আসনে জিতেছিল, এই নির্বাচনে তাদের আসন সংখ্যা নেমেছে 80টিতে। এসআইআর এ নাম বাদ দেওয়ার তথ্যগুলো কলকাতার একটি পাবলিক পলিসি রিসার্চ সংস্থা সাবার ইনস্টিটিউট এরই মধ্যে বিশ্লেষণ করেছে। সেখানে দেখানো হয়েছে বিজেপি জিতেছে এমন একটি কেন্দ্র হলো বাঁকুড়া জেলার ইন্দাস। 2021 সালেও বিজেপি ইন্দাসে জিতেছিল, কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল বিজেপির চেয়ে 9,000 ভোটে এগিয়েছিল। এরপর এসআইআর প্রক্রিয়ায় এই আসনের তালিকা থেকে মোট 7,515 জন ভোটারকে বাদ দেওয়া হয়। এবারের নির্বাচনে আসনটিতে বিজেপি মাত্র 900 ভোটের ব্যবধানে পুনরায় জয়লাভ করেছে। বিশ্লেষণের সুবিধার্থে যেসব আসন তৃণমূলের কাছ থেকে বিজেপির হাতে এসেছে সেগুলোকে সুইং সিট হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রতিবেদনে। তেমনই একটি আসন দক্ষিণ কলকাতার যাদবপুর বিধানসভা কেন্দ্র। কয়েক দশক ধরে এই আসন বামপন্থীদের দখলে ছিল। যাদবপুরে এসআইআর প্রক্রিয়ায় মোট 56,000-এর বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। সোমবার বিজেপি প্রথমবার এই আসনে জয়লাভ করে এবং তৃণমূল প্রার্থীর সঙ্গে তাদের প্রার্থিতা জয়ের ব্যবধান ছিল বাদ পড়া ভোটারের অর্ধেকেরও কম, 27,716 ভোট। এছাড়া শশী পাজা, সিদ্দিকুল্লাহ চৌধুরী, মলয় ঘটক ও স্নেহাশিস চক্রবর্তী সহ অন্তত 10 জন মন্ত্রীর অবস্থাও একই হয়েছে। তাদের প্রত্যেকের নির্বাচনী এলাকায় ভোটার ছাঁটাইয়ের মোট সংখ্যা হারের ব্যবধানের চেয়ে বেশি ছিল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার ভবানীপুর আসনে বিজেপির হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এর বেশি ভোটে হেরেছেন। 2011 সাল থেকে তৃণমূলের দখলে থাকা এই আসনে এসআইআর এর সময় 51,000-এরও বেশি নাম বাদ দেওয়া হয়েছিল।
পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিচালক সিদ্ধনাথ গুপ্ত জানান, গত ৪৮ ঘণ্টায় সহিংসতার অভিযোগে ২০০টির বেশি এফআইআর জমা পড়েছে এবং ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আটক করা হয়েছে প্রায় ১,১০০ জনকে। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে, যা এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ বিশেষ অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন। কেবল নিউজ নেটওয়ার্ক বা সিএনএন এর প্রতিষ্ঠাতা এবং আধুনিক টেলিভিশন সাংবাদিকতার পথিকৃৎ টেড টার্নার ৬ মে বুধবার মৃত্যুবরণ করেছেন। ১৯৮০ সালে বিশ্বের প্রথম ২৪ ঘণ্টার নিউজ চ্যানেল হিসেবে সিএনএন চালু করে তিনি বিশ্বজুড়ে সংবাদ প্রচারের ধারণা বদলে দিয়েছিলেন। তার বয়স হয়েছিল ২৭ বছর। সংবাদ মাধ্যমের পাশাপাশি ক্রীড়া ও সমাজসেবা, পারমাণবিক অস্ত্র নির্মূল আন্দোলন এবং বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী বাইসন রক্ষা কাজেও তার অসামান্য অবদান ছিল। ১৯৯৭ সালে জাতিসংঘকে $১ বিলিয়ন অনুদান দিয়ে তিনি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে আসেন। মিডিয়া মুঘল হিসেবে পরিচিত টার্নার ডিমেনশিয়ায় ভুগছিলেন। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। সপ্তাহের শেষ কার্যদিবস ৭ মে দেশের শেয়ার বাজারে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সবকটি সূচক কমলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুরো সপ্তাহ জুড়েই বাজারে দর বৃদ্ধির চেয়ে পতনের প্রবণতা বেশি দেখা গেছে, যদিও বড় ধরনের ধসের পরিস্থিতি তৈরি হয়নি। ডিএসসির প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪.২৬ পয়েন্ট কমে ৫,২34.১০ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে সরিয়া ভিত্তিক সূচক ডিএসইএস ০.৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,০৫৮.১৬ পয়েন্টে। এছাড়া ব্লু চিপ সূচক ডিএসই ৩০ কমেছে ৭.৪৭ পয়েন্ট, যা দিন শেষে ২,০০১.৬১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে এদিন মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২৭টির দর বেড়েছে, ১৯৮টির দর কমেছে এবং ৭২টির দর অপরিবর্তিত ছিল। এবার শুনে নিচ্ছি বাংলায়ানার ক্রীড়া সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল প্রথম লেগে আক্রমণ ভাগের শক্তি দেখিয়ে জিতেছিল পিএসজি। ৬ মে রাতে ফিরতি লেগে তারা দেখালো কিভাবে রক্ষণ আগলে রেখে ম্যাচ বের করে আনতে হয়। খেলা শুরুর ৩ মিনিটের মধ্যে গোল করে পিএসজি। শেষ মুহূর্তে হ্যারি কেইনের গোলটা শুধু ব্যবধান কমিয়েছে। সেমিফাইনাল থেকে বায়ার্নের বিদায় ঠেকাতে পারেনি। আর এই ম্যাচ জিতে এখন ইতিহাসের একটি পাতায় রিয়াল মাদ্রিদকে ছোঁয়ার দ্বার প্রান্তেও পৌঁছে গেছে ফরাসি ক্লাবটি। ২০১৯ সালে লিভারপুলের পর টানা ২ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা প্রথম দল পিএসজি। আগামী ৩০ মে বুদাপেস্টের ফাইনালে আর্সেনালকে হারাতে পারলে চ্যাম্পিয়ন্স লিগ সংস্করণে শিরোপা ধরে রাখা দ্বিতীয় দল হবে পিএসজি। এখন পর্যন্ত এই কীর্তি গড়তে পেরেছে শুধু রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানের কোচিংয়ের ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত টানা ৩ বার শিরোপা জিতেছিল মাদ্রিদের ক্লাবটি। রিয়াল মাদ্রিদ ছাড়া এতদিন সবার জন্য যে স্বপ্ন দেখাই ছিল মানা, সেই স্বপ্ন দেখতে শুরু করেছে প্যারিসের ক্লাবটি। বাঙালিয়ানা সায়ানহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।